ইতিহাস কখনো হঠাৎ বদলায় না। ইতিহাস বদলায় তখনই যখন ক্ষুধা আর অপমান নীরবে আগুন হয়ে ওঠে। ফরাসি বিপ্লব ছিল তেমনই এক বিস্ফোরণ, যেখানে রাজাদের মুকুট ভেঙে পড়েছিল আর সাধারণ মানুষের হাতে উঠেছিল ইতিহাসের ভার। অন্ধকার গলিতে করের বোঝায় নুয়ে পড়া পিঠে আর ন্যায় বিচারের জন্য নিঃশব্দ আর্তনাদে। অধ্যায় ১, স্বর্ণের প্রাসাদ, শূন্য পেট। 18 শতকের ফ্রান্স ছিল এক অদ্ভুত বৈপরীত্যের দেশ। একদিকে ছিল ভার্সাইয়ের ঝলমলে প্রাসাদ, ঝাড়বাতির আলো, সোনার কারুকাজ, সিল্কের পোশাক, ভোজ আর নাচ। অন্যদিকে ছিল গ্রামের কুঁড়েঘর, শহরের অন্ধকার বস্তি আর ক্ষুধার্ত মানুষের দীর্ঘ লাইন। তার কথা ছিল আইন। তার ইচ্ছাই ছিল দেশের ভবিষ্যৎ। কিন্তু সেই ঈশ্বর প্রদত্ত শাসনের নিচে সাধারণ মানুষ ছিল করের চাপে পিষ্ট। কৃষককে দিতে হতো জমির কর, ফসলের কর, গির্জার কর। আবার একজন কৃষক যা ফলাতো তার বড় অংশই চলে যেত অন্যের থালায়। অন্যদিকে অভিজাত শ্রেণী ও গির্জার উচ্চ পদস্থরা প্রায় করমুক্ত জীবনযাপন করত। আইন ছিল সবার জন্য সমান, কথায়, কিন্তু বাস্তবে নয়। এই বৈষম্য ধীরে ধীরে ক্ষোভে রূপ নিচ্ছিল। '48-এর দশকে ফ্রান্স ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। দীর্ঘ যুদ্ধ, বিলাসবহুল রাজদরবার আর এর ওপর আসে দুর্ভিক্ষ। ফসল নষ্ট হয়, রুটির দাম বেড়ে যায় কয়েক গুণ। একজন শ্রমিক তার আয়ের অর্ধেকের বেশি শুধু রুটি কিনতেই খরচ করত। আর যখন রুটিও পাওয়া যেত না, তখন ক্ষুধা শুধু শরীর নয়, মনকেও উন্মত্ত করে তোলে। রাস্তার কোণে, বেকারের সামনে, বাজারে মানুষ ফিসফিস করে বলতে শুরু করে, আমাদের কষ্ট কি কেউ দেখছে? রাজা কি জানেন আমরা কি অবস্থায় আছি? Sir, you must hear me. It is urgent. Not now, fool. Did you hear the one about the Duke's horse? এই প্রশ্নগুলোই ছিল বিপ্লবের প্রথম স্পার্ক। অধ্যায় ৩, চিন্তার বিপ্লব। বিপ্লব শুধু তলোয়ার দিয়ে হয় না, বিপ্লব শুরু হয় চিন্তা দিয়ে। এই সময় ফ্রান্সে ছড়িয়ে পড়ে নতুন এক বুদ্ধিবৃত্তিক আন্দোলন, যেখানে প্রশ্ন তোলা হয় কর্তৃত্বের বিরুদ্ধে, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে। মানুষ পড়তে শুরু করে স্বাধীনতার কথা, সমতার কথা, জনগণের অধিকার নিয়ে লেখা বই। এই বইগুলো বলে মানুষ জন্মগতভাবে স্বাধীন, রাজা ঈশ্বর নন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। এই ভাবনাগুলো প্রথমে শহরের শিক্ষিত মানুষের মধ্যে ছড়ায়, তারপর ধীরে ধীরে তা পৌঁছে যায় দোকানদার, কারিগর, এমনকি কিছু কৃষকের কাছেও। ভাবনার এই আগুন নিঃশব্দে জ্বলছিল, ঠিক আগ্নেয়গিরির মতো। অধ্যায় ৪, শেষ চেষ্টা। রাষ্ট্র যখন দেউলিয়া হওয়ার পথে, তখন রাজদরবার বাধ্য হয় পুরনো এক সভা ডাকতে, যেখানে দেশের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা কথা বলতে পারবে। এটা ছিল বহু বছর পর প্রথমবার
যখন সাধারণ মানুষের প্রতিনিধিরা আশা করতে শুরু করে হয়তো এবার কিছু বদলাবে। But as the assembly began, it became clear that the powerful were not ready to relinquish power. পুরনো নিয়ম, পুরনো হিসাব, পুরনো অবহেলা সবই ফিরে আসে। এই মুহূর্তে মানুষের মনে এক ভয়ঙ্কর উপলব্ধি জন্ম নেয়। আমাদের কথা কেউ শুনবে না যতক্ষণ না আমরা নিজেরাই জোরে বলি। অধ্যায় 5। দরজা বন্ধ, ইতিহাস খোলা। যখন সাধারণ প্রতিনিধিদের সভাকক্ষে ঢুকতে বাধা দেওয়া হয় তখন তারা ভেঙে পড়ে না, বরং তারা একত্র হয়, শপথ নেয় দেশের জন্য নতুন নিয়ম না হওয়া পর্যন্ত তারা আলাদা হবে না। অধ্যায় 6। বাস্তিলের পতন। 1769 সালের গরম গ্রীষ্ম। প্যারিস ছিল গুজব, ক্ষুধা আর আতঙ্কে উত্তপ্ত। একদিন জনতা অস্ত্রের খোঁজে এগিয়ে যায় এক পুরনো দুর্গের দিকে, যেটা ছিল স্বৈরশাসনের প্রতীক। যখন সেই দুর্গের দরজা ভেঙে পড়ে, তখন শুধু ইট পাথর নয়, ভেঙে পড়ে ভয়। মানুষ প্রথমবার দেখে রাজশক্তিও ভাঙা যায়। এই দিনটি হয়ে ওঠে বিপ্লবের প্রতীক। অধ্যায় 7। স্বাধীনতার ঘোষণা। এরপর ঘটনা দ্রুত বদলাতে থাকে। পুরনো আইন বাতিল হয়, জন্ম নেয় নতুন ঘোষণা, যেখানে বলা হয় মানুষ স্বাধীন ও সমান অধিকার নিয়ে জন্মায়। এটা ছিল কাগজে লেখা কিছু শব্দ নয়, এটা ছিল শতাব্দীর নিপীড়নের বিরুদ্ধে এক বজ্রনিনাদ। গ্রামে গ্রামে মানুষ প্রভুদের দলিল পুড়িয়ে দেয়। অধ্যায় 8। রাজত্বের পতন। প্রাসাদ আর সিংহাসন আর নিরাপদ ছিল না। জনতার চোখে রাজা আর ঈশ্বরের প্রতিনিধি নন, তিনি একজন মানুষ যিনি ব্যর্থ হয়েছেন। যখন রাজপরিবারকে প্রাসাদ ছাড়তে বাধ্য করা হয়, তখন ইতিহাসের এক যুগ শেষ হয়ে যায়। ভাই, কিন্তু বিপ্লব এখানেই থামে না। অধ্যায় 9। রক্তের সময়। যখন পুরনো শৃঙ্খল ভাঙে, তখন নতুন শৃঙ্খল তৈরি হতে সময় লাগে। এই ফাঁকে জন্ম নেয় ভয়। দেশ জুড়ে সন্দেহ, প্রতিশোধ আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কেউ শত্রু হয়ে উঠতে পারে। বিপ্লব নিজের সন্তানকেই গ্রাস করতে শুরু করে। রাস্তায় রক্ত পড়ে। বিপ্লবের আদর্শ আর বাস্তবতার মধ্যে ফাঁক স্পষ্ট হয়ে ওঠে। অধ্যায় 10। প্রশ্নের মুখে বিপ্লব। এই রক্ত কি প্রয়োজন ছিল? কিন্তু ইতিহাস পিছনে ফেরে না। যা একবার বদলে গেছে তা আর আগের মতো হয় না। অধ্যায় 11। উত্তরাধিকার।
শেষ পর্যন্ত বিপ্লব থামে, কিন্তু তার প্রভাব থামে না। গেজিমের রাজতন্ত্র আর কখনো আগের মতো শক্তিশালী হতে পারে না। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে নতুন ভাবনা, জনগণই রাষ্ট্রের ভিত্তি। Heave! Pull together! Look, it's coming down!